কার্তিক বন্দ্যোপাধ্যায় নিবেদিত ইউটিউব চ্যানেল অল্প জীবন গল্প জীবনে আপনাকে স্বাগত জানাই। জীবন সে তো অল্পই, আর সে জীবন কেবলই গল্প। নমস্কার, সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্পনাট্য 12টা বছর। রচনা ও সামগ্রিক পরিকল্পনা কার্তিক বন্দ্যোপাধ্যায়, পাঠাভিনয়ে কার্তিক ও সঙ্গীতা। শুরু হচ্ছে গল্পনাট্য 12টা বছর। প্রতিদিনের মতো সকালের চা পান পর্ব সারার পর বারান্দায় চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে মধ্যবয়সী পতিত পাবন। তার স্ত্রী লীলাবতী যথারীতি বিগত রাতের বাড়তি ভাত তরকারি বা যা কিছু বাতিল খাদ্য নিয়ে ছাদে উঠে গেছে। রাজ্যের কাকপক্ষীকে রোজই সে খেতে দেয়। যত্ন করে যে শুধু খেতেই দেয় তা নয়, পক্ষীকুলের সঙ্গে সমানে নানা কথাবার্তাও বলে চলে। এদিকে কাগজ পড়তে পড়তে পতিত পবনের মনঃসংযোগে মাঝে মাঝেই তাই ব্যাঘাত ঘটে। বিরক্ত চোখে পতিত পবন ছাদের দিকে তাকায় আর ভাবে, কখন যে লীলার খেলা শেষ হবে। এইসব ভাবতে গিয়ে কাগজে তার মন বসে না। এ হচ্ছে তাদের নিত্যদিনের রুটিন। রোজই সকালে একঘেয়ে ঝামেলা আর সহ্য হচ্ছে না, একটা বিহিত করার ছল খুঁজতে থাকে পতিত পাবন। কিন্তু কাগজে জোর করে ওরই মধ্যে মনটা বসাতে যায়। আবারও তার কানে আসে এক ঝাঁক কাকপক্ষীর কচরমচর শব্দ আর গিন্নি লীলাবতীর একতরফা ডায়লগ। নে নে খা, দেখো দেখো, নিজেরটা না খেয়ে অপরের ঠোঁট থেকে ভাতটা কাটতে যাচ্ছে। এদিকে পতিত পাবন নিজের মনে গজগজ করতে থাকে। দিনের শুরুতে খবরের কাগজটা নিয়ে একটু বসারও উপায় নেই। শান্তিতে কাগজ পড়ার সময় রোজই দেখা যাচ্ছে লীলাবতী কাকপক্ষীদের ডেকে এনে খাবার দেবার নাম করে আমার ডিস্টার্ব ঘটাচ্ছে। এমনটা তো দীর্ঘদিন চলতে দেওয়া যায় না। ছাদ থেকে আবারও লীলার কণ্ঠস্বর ভেসে আসে। খুব চালাক না? এই এই, তুই তোরটা খা। ওই ওই ওই, দেখো দেখো, ওর আলুটা কেড়ে কি নিচ্ছে। এই এই, তুই এখান থেকে যা, এখান থেকে খা তো। পতিত পাবন এবার গলা তুলে চিৎকার করে ওঠে, আচ্ছা, আমার কাগজ পড়ার সময়ে কি রোজ তোমাকে ওদের খেতে দিতে হবে? লীলাবতী পাল্টা আওয়াজ দেয়, এটাই তো ওদের টিফিন করার সময়। কোন ভোরে উঠে বেরিয়েছে বেচারারা। খা খা, ওর কথাই কান দিস না। তা দেবে কেন? ওরা তো আমার থেকেও ইম্পর্টেন্ট পার্সন। তা খেতে দিচ্ছ দাও, অবলা জীব। না না, মোটেই ওরা অবলা জীব নয়। খ্যা খ্যা করে সর্বদা কান মাথা ঝালাপালা ধরিয়ে দেয়। শুধু কি তাই, কাকগুলো সব বদের ধারী। সেদিন সেদিন ওই কলতলায় মাছ রেখে যেই একটু পাশ ফিরেছি, অমনি ওনার বেচারা কাক ছো মেরে একটা 100 সাইজের ডিম ভর্তি বাটা মাছ নিয়ে পালালো। হাই হাই, আবার তোরা মারামারি করছিস? আচ্ছা, ওরা কে কি খাবে, মারামারি করবে না ভালোবাসাবাসি করবে, সেটা ওদেরই ঠিক করতে দাও না। তোমারও তো খবরদারি করার কি আছে? ও, আমি খেতে দিচ্ছি আর কারাকারি মারামারি করলে আমি সেটা বলবো না? তুমি কাউকে টাকা পয়সা দিলে পাই টু পাই হিসেব নাও না? আহ, দিচ্ছে তো দুটো বাসি ভাত। ও, তা কাকপক্ষীদের বাসি ভাত দিলে যদি তোমার প্রেস্টিজে লাগে, তাহলে বিরিয়ানি এনে দিও। লীলাবতীর এমন চিপটেন কাটা কথার খোঁচায় পতিত পাবন আপাতত চুপ করে যায়। মনে মনে একটা জুৎসই জবাব খুঁজতে থাকে। ওদিকে লীলাবতী তখনও একভাবে গজগজ করে চলেছে নিজের মনে। বাসি ভাতগুলো আস্তা করে না ফেলে ওদের খাওয়াচ্ছি, ওরা আশীর্বাদ করতে না পারুক, অভিশাপ তো দেবে না। পতিত পাবন জোর করে লীলার কথা না শুনে কাগজ পড়ায় মন দেবার চেষ্টা করে, কিন্তু বারবার ছন্দপতন হয়।
তবুও নিবিষ্ট মনে পতিতপাবন কাগজ পড়ার চেষ্টাটা করতেই থাকে। এই চেষ্টা করতে করতে হঠাৎই একটা বিশেষ খবরে বুঁদ হয়ে যায় এক সময়। লীলাবতী কখন ছাদ থেকে নেমে এসে গুটি গুটি পায়ে তার কাছেই উঠোনে নেমে দাঁড়িয়েছে পতিতপাবন খেয়াল করে না। লীলাবতী তাকে শুনিয়ে বলে, কি আছে ওই খবরের কাগজে? কথাই আছে, ভালো কাজ, স্বাভাবিক বিষয় কখনো সংবাদ হয় না। যত অস্বাভাবিক খারাপ কাজগুলোকে আরো খারাপ করে লেখার নাম খবর। উচ্চের পয়সা নষ্ট করে সাত সকালে যত সব অমন অশুভ সংবাদ আবার পড়ার কি আছে? কথাটা বলেই উঠোনে প্রায় পতিতপাবনের পায়ের কাছে এসে নেমে পড়া ওই কাক শালিকগুলোর দিকে খাবার ছেটাতে ছেটাতে লীলাবতী তার স্বাভাবিক সংলাপ বলে চলে। আনে আনে, তোরা এইখানে খা, এইখানে খা, আর তোরা তোরা ওই দিকটায়। লীলাবতীর কথাগুলো তার কানে ঢুকেছে কিনা জানা নেই, কিন্তু কাগজে বুঁদ পতিতপাবন হঠাৎ চিৎকৃত গলায় হাহাকার করে ওঠে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার 12টা বছর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। চমকে ওঠে লীলাবতী, ভাবে মানুষটার হলোটা কি? এই তো বেশ ভালোই ছিল, কোথাও কিছু নেই, হঠাৎ ছবি বিশ্বাসের ঢঙে চিৎকার করে উঠলো কেন? এমন চিৎকার তো স্বাভাবিক নয়। তার উপর প্রেসার বেশি থাকা মানুষের অমন জোরে চিৎকার করাই তো উচিত নয়। ব্যস্ত সমস্ত লীলাবতী আতঙ্কিত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে, কি হয়েছে তোমার? পতিতপাবন প্রায় হাহাকারের ঢঙেই বলে, মহা বিপদ লীলাবতী, এই দেখো কাগজে কি লিখেছে। বিশ্ব উষ্ণায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই সাবধান করে আসছেন বিজ্ঞানীরা, কিন্তু এতদিন টনক নড়েনি কারও। রাষ্ট্রপুঞ্জের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট পেশ করেছে, বিশ্ব উষ্ণায়নের জেরে বিপর্যয়ের সম্মুখীন গোটা পৃথিবী। ভবিষ্যতে মারণ তাপপ্রবাহের সম্মুখীন হতে হবে এই ভারতবর্ষকেও। ম্যালেরিয়া, ডেঙ্গির মতো রোগ বাড়বে, হঠাৎ হঠাৎ বন্যা, খরা দেখা দেবে, একের পর এক ঝড় আছড়ে পড়বে, নানা ভাইরাস, ব্যাকটেরিয়া এসে আক্রমণ করবে। পরিস্থিতিতে রাশ টানতে হলে মানুষের জীবনযাত্রায় এখন থেকেই ব্যাপক পরিবর্তন আনতে হবে, আর তার জন্য হাতে রয়েছে আমাদের মাত্র 12টা বছর। পড়া শেষ করে কাগজ থেকে মুখ তুলে পতিতপাবন তাকিয়ে দেখে গিন্নি তার অতি গুরুত্বপূর্ণ সংবাদ বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে কোথায় হাওয়া হয়ে গেছে। পতিতপাবন তখন গলা তুলে জানতে চায়, কই গো, গেলে কোথায়? লীলাবতী পুনরায় ঘর থেকে এক মুঠো মুড়ি নিয়ে উঠোনে নেমে এসে বলে, মহারাজকে ছেড়ে যাবো আর কঞ্চুলই? কি হলো, যেন চোখে হারাচ্ছ? এদিকে তোমার চিল চিৎকারে আমার কাক শালিকগুলো যে পালিয়ে গেল, বেচারিদের খাওয়া কমপ্লিট হলো না। আর খাওয়া লীলাবতী, শুধু তোমার কাক শালিক নয়, এবার সকলকেই খাওয়া দাওয়া ছেড়ে পৃথিবীর লীলাক্ষেত্র থেকে পাত্তারি গোটাতে হবে। হাতে আর মাত্র 12টা বছর। তবে তোমার ওই সাধের কাকগুলো যে পালিয়ে গেল, সে আমার চিৎকারে নয়, তোমার সুমধুর কণ্ঠস্বরে। দেখো, একদম আমার কণ্ঠ তুলিয়ে কথা বলবে না বলে দিচ্ছি। এই কণ্ঠে গান গেয়ে আমি 3 বার মেডেল পেয়েছি। সোনার? সোনারই হোক আর প্লাস্টিকেরই হোক, মেডেল ইজ মেডেল। তা ঠিক, আমি আসলে বিস্মরণ হয়ে গিয়েছিলাম, নইলে তোমার কণ্ঠ নিয়ে কে বলে। আহা হা হা হা, কণ্ঠের কি জাদু মায়া। সেই পাকা দেখাই তোমাকে দেখতে গিয়েছিলাম যেদিন, তুমি কেমন গান ধরেছিলে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে।
ওই গানটা শুনেই না আমি তোমাকে এক চান্সে পছন্দ করে ফেললাম। এটা ওই গানের গলা শুনে নয়, গানের বাণী শুনে। তুমি আসলে ভেবেছিলে গানের বাণী অনুযায়ী আমি বুঝি সত্যি সত্যিই তোমার চরণ ধরে চিরকাল বেঁচে থাকবার কথা বলছি। সেটাই অবশ্য প্রথম ভেবেছিলাম। তখন পাঁচটা ইন্দ্রিয় দিয়েও বুঝতে পারিনি যে ওটা আসলে ওই চরণ ধরিতে না হয়ে হতো মাথায় চরিতে হবে গো আমাকে। কি? আমি তোমার মাথায় চড়ে বসেছি? না না, মানে ওই তা ঠিক নয়, ওই দেখো, প্রথমটাই আমি ও গান কিছুতেই গাইতে চাইনি। আমি জানতাম ওটা গাইলে তোমাদের মতো পাবলিক ভুল বুঝবে। বাবা মা, এমনকি গানের মাস্টার মশাই পর্যন্ত পই পই করে আমাকে বলল ওই গানটাই গাইতে। পাত্রপক্ষকে ইমপ্রেস করার জন্যই নাকি রবি ঠাকুর ওই গানটা লিখেছিলেন। লীলার ব্যাখ্যা শুনে আঁতকে উঠে পতিত পাবন ভাবে, হাই, এ কাদের জন্য গান লিখলেন গুরুদেব। ওদিকে ওদিকে লীলাবতী অকস্মাৎ চুপ করে গেছে দেখে কেমন যেন একটু হয় পতিত পাবনের। সেই দিনটার কথা তার হরহর করে মনে পড়ে যায়। পুরনো কথার রেশ ধরে গদগদ হয়ে পতিত পাবন তাকে বলতে যায়, এই লীলা, লীলা, তোমার মনে আছে ওই যেদিন তোমাকে প্রথম দেখতে গিয়েছিলাম, তুমি কেমন ওই লজ্জাবতী লতার মতো মাথা হেঁট করে আঙুলে আঁচল জড়াচ্ছিলে, আর মাঝে মাঝে মুখ তুলে তুলে চোরা চোখে আমাকে ফিরে ফিরে দেখছিলে। দেখছিলাম তুমি কেমন ভিজে বেড়ালটি সেজে রসগোল্লায় কামড় দিচ্ছ আর জুলু জুলু চোখে আমাকে পরখ করছো। ভাবখানা যেন বাংলার রসগোল্লা আর সব রাজ্যকে হারিয়ে কেন জিআই ট্যাগ পেল তাই নিয়ে গবেষণা করছো। হেই হেই, আমি সেদিন ইচ্ছে করে কিচ্ছু করিনি, এমনি এমনি ওরকম হয়ে যাচ্ছিলাম, বুঝলে। ওটা হচ্ছে ওই পরিবেশের গুণে। চারিদিকে সব গণ্যমান্য প্রতিবেশীরা ধুতি পাঞ্জাবি পরে সেন্ট মেখে এসে ঘরে বসেছিল। তোমার সম্বন্ধে তারা কত ভালো ভালো কথা বলছিল। শুনতে শুনতে আমি কেমন গলে গলে যাচ্ছিলাম। গলে গলে যাচ্ছিল কেন শুনি? তুমি মোমের পুতুল আর আমি কি জ্বলন্ত মশাল নাকি? লীলাবতী খ্যার খ্যার করে ওঠে। পতিত পাবন তার কড়া চোখে চোখ রেখে এক মুখ নির্মল হাসি হাসে এবং তারপরও বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে বলতে থাকে, ও সব তুমি বুঝবে না। ওটা হচ্ছে গিয়ে ওই প্রেম ভালোবাসার একটা ওই মানে ওই ভালোবেসে সখী। সকালবেলায় পিরিত যেন উতলে উঠছে। পতিত পাবন আর কথা বাড়ায় না। রোদ বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে লীলাবতীও ক্রমে কঠিন হয়ে উঠছে। আর রোমান্সের পরিবেশ নেই। কাগজটা ভাঁজ করে তাই লীলার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা রাখো আর বাজারের ব্যাগটা দাও, একটু বরং রেওয়াজি খাসির মাংস নিয়ে আসি। লীলাবতী যেন চমকায়। রেওয়াজি খাসির মাংস তার খুবই পছন্দের, খোকাও খুব ভালোবাসে। ওরই বরং ভালো লাগে মুরগির ঝোল। সেখানে এইসব ৭-৫ ভাবলেও লীলাবতী কিন্তু প্রশ্নটা পারল একটু অন্যভাবে, খুঁচিয়ে দেওয়া আর কি। চোখ বড় করে বিস্ময় প্রকাশ করে বলল, সে কি মাসের শেষ, কোথায় নাকি কান্না শোনাবে তা নয়, হঠাৎ রেওয়াজি খাসি খাওয়ার শখ হলো কেন? পতিত পাবন ঘাড় নাড়ে, না না, আর কান্নাকাটির সিন নেই। আর তো হাতে মাত্র 12টা বছর। এবার থেকে শুধু আনন্দ আর হাসি। রাতের বেলা মুরগি হলে দিনের বেলায় খাসি। লীলাবতী এবার সত্যি সত্যি অবাক হয়। মানুষটা বারবার 12টা বছর করছে কেন, ব্যাপারখানা কি? মুখ তুলে সোজা জিজ্ঞেস করে, এই 12টা বছর মানেটা কি গো? কেউ কি তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাঠিয়েছে যেটা 12 বছরের মধ্যে খরচ করে ফেলতে হবে?
12 বছর পরে কারোর আর কোনো ভাবনা চিন্তা থাকবে না, কোনো খরচাপাতিও আর হবে না। সে কি কথা? সরকার কি তখন সব ফ্রিতে দিয়ে দেবে? দূর, সরকার বলেই তখন কিচ্ছু থাকবে না। লীলাবতী পতিতপাবনের কথার মাথামুন্ডু কিছুই বুঝে উঠতে পারে না। হঠাৎ তার মনে দুশ্চিন্তা হয়। খবরের কাগজ পড়ে মানুষটার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? ওই জন্যেই বাবা তাকে ছোটবেলায় খবরের কাগজ পড়তে বারণ করত। লীলাবতীর এও মনে হয় এসব আবার বুড়ো হওয়ার লক্ষণ নয় তো, যাকে বলে ভীমরতি। স্বামীর কোঁচকানো মুখ দেখে অবশেষে জিজ্ঞেস করে বসে, এই, তোমার গ্যাস ফ্যাস হয়নি তো? একটু জোয়ান খাবে? গরম জল করে দেব? ধ্যাত, খবরের কাগজে কি খবর বেরিয়েছে শোনাতে চাইলাম, শুনলে না। এদিকে সিরিয়ালের নায়ক নায়িকার খবর থাকলে তো। দেখো, সিরিয়াল তুলে একদম কথা বলবে না। দুপুরবেলায় একা থাকি, তাই না ঘুমিয়ে দেখি তো ওই কটা মাত্র সিরিয়াল। জয় বাবা ঢপেশ্বর, পিউরানির আবার বিয়ে, আর শপিং মলে শাশুড়ি। ওই সব ঢপের কীর্তন বাদ দিয়ে ইম্পর্টেন্ট খবরটা আগে শোনো। শুনলে জীবনটাকে কেবল মায়া বলে মনে হবে। মায়া? তাহলে আর বলছি কি, যে কটা দিন পারো টাকা পয়সার মায়া না করে ভালো মন্দ খেয়ে নাও। বেশি না ফেনিয়ে খবরে কি দিয়েছে সেটা বলো দেখি। পৃথিবীর রসাতলে যেতে বসেছে, হু হু করে তাপমাত্রা বেড়েই চলেছে। রোজ যে একটু একটু করে গরম বাড়ছে তা কি কেউ জানে না? এর জন্য আবার খরচা করে খবরের কাগজ পড়তে হবে? এ গরম সে গরম নয় লীলা, পৃথিবীতে তাপমাত্রা যে হারে বাড়ছে অচিরেই পৃথিবী জ্বলে পুড়ে ধ্বংস হবে। বাদ দাও তো, প্রতি বছরই অমন হুপুই ওঠে। জ্যোতিষীরা পালা করে ভবিষ্যৎবাণী ছাড়ে, পৃথিবী এই ধ্বংস হলো বলে, ওই ধ্বংস হলো বলে। আর সেই সুযোগে তুমি ভালো মন্দ খেতে শুরু করে দাও। পৃথিবী কিন্তু ধ্বংস হয় না, মাঝখানে টাকা পয়সাগুলো শুধু শুধু নষ্ট হয়। এবার যদি সত্যি সত্যি ধ্বংস হয়? আগে হোক, তারপর বলো। আমি আর কাউকে বিশ্বাস করি না। আরে এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার নয় লীলাবতী, এটা অঙ্ক। আরে বাবা, এ তো জ্যোতিষীরা বলছে না, বলছে বিজ্ঞানীরা। কি বলছে সেটাই তো ঠিক করে বলতে পারছো না। এই দেখো, এই দেখো কাগজে কি লিখেছে। যে হারে তাপমাত্রা বাড়ছে তাকে ঠেকাতে গোটা পৃথিবীকে কার্বন নিরপেক্ষ হতে হবে। মানে প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ ও ত্যাগের মধ্যে সমতা বজায় রাখতে হবে। আর এর জন্য আনুমানিক 2,40,000 কোটি ডলার শক্তি ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে, যা কিনা গোটা বিশ্বের জিডিপির 2.5%। এখন ফাইনাল পরীক্ষায় পাস করতে হলে হাতে সময় মাত্র 12টা বছর। ও, এই ব্যাপার? ও, এই ব্যাপার মানে সাংঘাতিক বিজ্ঞানের একটা অতি জটিল অর্থনৈতিক কেস, কিছুই বুঝলে না, অথচ এমন ভাব করছো যেন কার্বন নিরপেক্ষ পৃথিবী গড়ে তোলা তোমার বাঁ হাত কা খেল। আমি একা ভাবতে যাব কোন দুঃখে? সারা বিশ্বের লোক এসব নিয়ে ভাবুক। বললাম এই কারণে যে এসব জটিল কেসে তোমার মাথা না ঘামালেও চলবে। রবীন্দ্রনাথ কবেই লিখে গেছেন, তোমার উপর নাই ভুবনের ভার। সে ভার না হয় নাই নিলাম, কিন্তু পৃথিবী ধ্বংস হলে তুমি আমিও তো মরবো। তাই যে কটা দিন আছি ভালো মন্দ খেয়ে নেবে। আচ্ছা, তুমি কি ভালো মন্দ খাওয়া ছাড়া জীবনের আর কোনো মানেই খুঁজে পাও না? এই 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 আমার ওই খাওয়া নিয়ে খটা দেবে না তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি কি জানো যে এই জীবের বেঁচে থাকার উদ্দেশ্যই হলো খাওয়া? খাওয়া? আজ্ঞে হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে সবাই সকাল থেকে সারাদিন যা যা করে তা কেবলই খাওয়ার জন্যে। জঙ্গল জীবন থেকে সভ্যতার এই যে রূপান্তর, তা সবই ঘটেছে খাওয়াকে কেন্দ্র করে। এই তুমি যে সুন্দর সুন্দর শাড়ি গহনা পরো, সেগুলো যারা বানায় খাওয়ার জন্য বানায়। আবার আবার তুমি আমার শাড়ি গহনা তুলে খোটা দিচ্ছ? প্রবীণ পতিতপাবন
আর প্রবীণা লীলাবতীর নিত্যদিনের এই খুনসুটি তাদের কিন্তু সত্যিই ভালো রেখেছে। ওরা আলালে আবডালে নয়, সকলের সামনেই স্বীকার করে যে তারা ভালো আছে। হতে পারে অপরের সঙ্গে তাদের ঝগড়া করার পরিস্থিতি তৈরি হয় না বলে মাঝে মাঝে খানিক নিজেদের মধ্যেই ছদ্ম ঝগড়া বাঁধিয়ে তোলে। তাতে ওদের জীবনে বৈচিত্র্য বাড়ে। যারা যারা ওদের ঘনিষ্ঠ সান্নিধ্যে কিছুটা অন্তত থাকার সুযোগ পেয়েছে, তাদের কথাই ওরা হলো একদম আদর্শ দম্পতি, মেড ফর ইচ আদার। টাকা পয়সা বিরাট কিছু না থাকলেও বিশাল চাহিদাও ওদের নেই, বরং যেটুকু অর্জন করেছে এই জীবনে তাতে তারা বেশ সন্তুষ্ট। তার উপরে নিজেরাই বলে এ তো বাড়তি পেয়েছি, এত কিছু কি আমাদের সত্যিই পাওয়ার কথা ছিল? এখন দুজনের একমাত্র স্বপ্ন তাদের একমাত্র সন্তান সুমনের যেন একটা ভদ্রসভ্য ভবিষ্যৎ তৈরি হয়। সব পিতামাতারাই চায় তাদের সন্তান যেন থাকে দুধে ভাতে। তা ওই সেদিনের ওই 12টা বছর সংক্রান্ত আলাপ আলোচনা বা যদি বলি ওই ঝগড়ার সময় হঠাৎ একটা জোরালো আওয়াজ হলো আর তাল কেটে গেল। পতিতপাবন সেদিকে ইঙ্গিত করে লীলাবতীকে জিজ্ঞেস করলো, এই ওদিকে কিসের আওয়াজ হলো? চিন্তা নেই, পৃথিবী ধ্বংসের নয়। খোকা ঘুমের ঘোরে খাট থেকে নিশ্চয়ই স্টিলের বোতলটা ফেললো। তোমার বুড়ো খোকা এখনো ঘুমের ঘোরে? সাত সকালে উঠে করবেটা কি? কাজ নেই, কম্ম নেই, যতটা পারে ঘুমুক। ঘুম ভাঙলেই তো ফেসবুক, কুকুর বেড়াল সাপ ব্যাঙ গিরগিটির ছবি পোস্ট, কিংবা মিষ্টির দোকানে গিয়ে হরেগে মিষ্টির ছবি দিয়ে লোককে মিষ্টি মুখ করাবে। এইটা কিন্তু দারুণ জিনিস হয়েছে। আজকাল লোকে এত উদার হয়ে গেছে যে ভালো ভালো খাবার আগে নিজে না খেয়ে ছবি তুলে লোককে পাঠায়। হ্যাঁ, আর সেসব ছবি পাবলিক দেখে আর কমেন্টে হেউ হেউ লিখে গুচ্ছের ঢেকুর পাঠায়। বেশ চলছিল জগৎটা। আমরা এই কদিনের জীবনে কত কিছু দেখলাম বলতো। সুনামি থেকে সর্বগ্রাসী ইন্টারনেট, মাঝখানে বিশ্বকে এক ধাক্কায় থমকে দাঁড় করিয়ে দেওয়া করোনা অতিমারি। কিন্তু লীলাবতী ছেলেটার কথা মনে পড়ায় আমার খুব খারাপ লাগছে। কেন কেন খারাপ লাগছে কেন? ওই যে মাত্র 12টা বছর, আমরা তো জীবনের অনেকটা সময় কাটিয়ে ফেললাম, সেখানে আরো 12 বছর আমাদের কাছে উপরি পাওনা। কিন্তু ছেলেটার কাছে ওর তো জীবনের সবটাই এখনো বাকি। সবেমাত্র পড়াশোনা শেষ করেছে, চাকরি বাকরির ভরসা কিছু নেই, সংসার, তারপর ধরো জীবনের শখ আহ্লাদ। ওর কাছে 12টা বছর তো কিছুই নয়। সেটা তুমি একদম ঠিক বলেছ। তাহলে তাহলে আর কি, চলো দুজনে মরে যাই। মরে যাব? এই এই খামোখা মরতে যাব কেন? এমনিতে তো চাকরি বাকরি নেই, আমরা মরে গেলে তোমার চাকরিটা বরং ছেলেটা পাবে। তাহলেই তো সংসার, শখ আহ্লাদ। হুম, আইডিয়াটা খারাপ নয়, কিন্তু কিন্তু তার জন্য তুমি মরবে কেন? আরে শুধু আমি মরলেই তো হবে। আমি কি তোমায় একা মরতে বলতে পারি? না 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 না, তুমি বলবে কেন? আমি নিজেই তো বলছি, আমি বাবা হয়ে ছেলের জন্য এইটুকু করতে পারবো না? আর আমি মরলেই যখন, কিন্তু দাঁড়াও দাঁড়াও, এখানে এখানে একটা কন্ট্রাডিকশন আছে। ধরো ধরো যদি সত্যি সত্যি 12 বছর পরে পৃথিবী ধ্বংস না হয়, তাহলে তো শুধু শুধু বেমক্কা আমার সাধের জীবনটা চলে যাবে। তখন তখন আমি কোন কোর্টে দাঁড়িয়ে চিৎকার করব, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার জ্যান্ত জীবন। সেই জন্যই তো বলছি, দুজনে মরলে তো তুমি আমাকে তখন দোষ দিতে পারবে না, বরং পরলোকে গিয়ে তুমিও একটা বিনে মাইনে ঝি পাবে। এই সম্মান না থাকলে ওখানে কে তোমার মেজাজের ধার ধারবে? তা অবশ্য ঠিক, তুমি আমার পাশে না থাকলে কেই বা শুনবে আমার আবদার?
কেই বা ভালোবাসবে আমায়? আমার যা কিছু দোষ ত্রুটি ক্ষমা দিয়ে ঢেকে রেখে আমাকে নিরন্তর সহ্য করবে কে? তবুও তুমি বেঁচে থাকো লীলাবতী, দীর্ঘজীবী হও। আমরা একসঙ্গে দুজনেই মরে গেলে ছেলেটা যে অথই জলে পড়বে। ও যে এই সমাজের সংসারের কিছুই তেমন জানে না। ওকে আমরা ছোট থেকে আদরে ভালোবাসায় এমন ভাবে মানুষ করেছি যাতে ওর গায়ে কাঁটার আঁচড় না লাগে। তাই ছেলেটা এই জটিল জীবন পথের সবটাই ফুলে ফুলে ভরা ভাবে। তুমি অন্তত ওর পাশে না থাকলে ওকে পথ চেনাবে কে? এই ভাঙা, দাঁত খিঁচনো, পাথর বেরোনো, এবড়ো খেবড়ো পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত বিধ্বস্ত ছেলেটার মাথায় হাত রাখবে কে? তুমি মা। মা নেই যার, গা নেই তার। আমি এতটা অকৃতজ্ঞের মতো ছেলেটার কাছ থেকে তার মাকে হারিয়ে যেতে দিতে পারি না। আর বাবা, সন্তানের জীবনে বাবার বুঝি কোনো ভূমিকা নেই? মা ঘরটা সামলায়, কিন্তু বাইরের যত ঝড় ঝঞ্ঝা, যে কোনো উপায়ে ছেলের একটা চাকরির বন্দোবস্ত করাই কি বাবার একমাত্র কর্তব্য? সন্তানকে আমরা মানুষ করছি, তাকে জীবন যুদ্ধক্ষেত্রে জয়ী হওয়ার জন্য রণসাজে সাজিয়ে দিচ্ছি, রসদ দিচ্ছি। আসল যুদ্ধটা তো তাকেই করতে হবে। প্রত্যেকের লড়াই তো একক লড়াই। আর আমি, তোমায় ছাড়া আমি বাঁচবো কেমন করে? ছেলেটার যখন বউ ছেলে নিয়ে আলাদা একটা জগৎ তৈরি হবে, তখন কথা তো ছিল বুড়ো বুড়ি হলে দরকারে আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবো। বৃদ্ধ অথর্ব পৃথিবীতে একে অপরের দিকে অস্পষ্ট দৃষ্টিতে চেয়ে কাটিয়ে দেব সারাটা জীবন। ভেঙে যাওয়া শ্রান্ত গলায় যখন তখন গেয়ে উঠবে গান। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটা দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেন। আমরা কেউ কাউকে ছেড়ে সম্পূর্ণ নই। সংসারের প্রতিটা মানুষ এমনই অচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে থাকে। এটাই সম্পর্ক, এটাই ভালোবাসা, এর নামই তো জীবন। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? আমরা তো কেবল আমাদের ব্যক্তিগত সুখ দুঃখের চাওয়া পাওয়ার কথাই ভাবছি। কই, একবারও তো ভাবতে চেষ্টা করলাম না যে আমরা এমন কিছু করতে পারি যাতে এই পৃথিবীটা ধ্বংসের হাত থেকে বাঁচে। বিরাট এই পৃথিবীতে আমরা যে অতি ক্ষুদ্র প্রাণী, আমরা আর কি বা করতে পারি? যতটুকু পারি। আমি একা পৃথিবীটাকে পাল্টাতে পারবো না বলে আমি আমার কর্তব্যটাকে এড়িয়ে যাব? তোমার, আমার আর সকলের মতো একা একা মানুষ মিলেই তো এই জনসমষ্টি।
সকলের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহণেই তো পৃথিবীর এই সার্বিক রূপ। যত কিছু ক্লেদ, গ্লানি, হিংসা, অসন্তোষ থেকে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলেই পারি আমাদের প্রাণের পৃথিবীটাকে বাঁচাতে। আমি এতদিন ধরে তো তোমায় দেখছি লীলাবতী, কিন্তু তোমার এই সত্যিকারের মাতৃমূর্তিটা, এই ধরিত্রী মার কল্যাণে অসুর বিনাশিনী মহামায়া রূপটা কখনো অনুভব করতে পারিনি। আমরা নিছকই মৃন্ময়ী মূর্তি গড়ে তার পূজার খেলায় মেতে উঠি। সত্যিকারের চিন্ময়ী মায়ের আরাধনায় আমাদের মন নেই। তুমি ঠিক লীলাবতী। আমাদের যেটুকু সামর্থ্য সেই দিয়েই এই পৃথিবীর কল্যাণে যদি নিজেদের সঁপে দিই, এতে তোমার আমার সবার কল্যাণ। আগামী 12টা বছরের ভ্রুকুটি নয়, 1200 বছর কিংবা 12,000, 12 কোটি, আরো আরো। অল্প জীবন গল্প জীবন চ্যানেলে এতক্ষণ শুনলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়ের গল্পনাট্য 12টা বছর। পাঠাভিনয়ে আমি সঙ্গীতা ও কার্তিক। আমাদের কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমরা অত্যন্ত খুশি হব। ধন্যবাদ। ভালো থাকবেন।